টিভিতে আসার তো ইচ্ছে ছিল না, আমার প্ল্যানও ছিল না কোনো। তো হঠাৎ করেই হয়ে গেল। তো বিকজ জি এর মানুষজন আমাকে একটুখানি রিকোয়েস্ট করলো। প্রথমে তো অ্যাকচুয়ালি আমি টিভিতে এসেছিলাম ডান্স বাংলা ডান্সের জাজমেন্ট করার জন্য। টিভিতে আসবে না সেই ডিসিশনটা কেন নিয়েছিলে? মানে আমার ইচ্ছে ছিল না, বিকজ তখন আমি তো ফুল ফ্লেজড হিরোইন ছিলাম, ছবিতেই কাজ করতাম। তো তখন আমার ইচ্ছে ছিল না টিভি করার। তো তখন টিভি এত পপুলারও ছিল না, মানে এখন যেরকম টিভি পপুলার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পপুলার, তখন অতটা টিভি ছিল যখন জাস্ট উঠছে টিভি। আর কি পাসওয়ার্ড কি, মানে তোমার শোয়ে এত মানুষ যে আসছেন, তোমাকে ভালোবাসছেন, ঠিক কোন জায়গাটায় কানেক্ট করছো? আমি দেখো, মানুষ মনে হয় রিলেট করতে পারে বিকজ ওরা ওদের মনের কথা বলতে পারে আমার শোতে এসে, যেটা সচরাচর সব মানুষ সবার সাথে বলতে পারে না। কি রসায়নটা ছিল যেখানে মানে তুমি সেটা খুব ইজিলি ওখান থেকে পার করে জিতে গেলে? না দেখো, রসায়ন আমি কিছু অ্যাপ্লাই করিনি। আমার মনে হয় আমার নাম, খ্যাতি, মানুষের ভালোবাসাই আমাকে জিতিয়েছে। তোমার এলাকাতে কি কি সমস্যা রয়েছে যেগুলো তুমি হাইলাইট করতে যখন সংসদে যাও তখন তুমি সেখানে তুলে ধরার চেষ্টা করেছো? প্রবলেমস প্রচুর আছে। বলাগড় ভাঙন একটা বিশাল বড় গঙ্গার ভাঙন, সেটা শুধু হুগলিতে নয়, সেটা তো সেই তোমার মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে, পুরো বেল্ট ধরে ভাঙন হচ্ছে। সেটা রোধ হওয়া ভীষণ দরকার, যেখানে সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া সেটা সম্ভব, সেটা স্টেটের পক্ষে পসিবল। ডেবে আনলিস্টের আরো একটা নতুন এপিসোড। আর আজকে আমার বা আমাদের গেস্টকে বলুন তো, দিদি নাম্বার 1। দিদি যদিও দুজন রয়েছেন এ রাজ্যে, তবে আজকে রয়েছেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। স্বাগত জানাই তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। এমন একটা উপমা দীর্ঘ 14 বছর ধরে পেয়ে আসছো, যেটা এখন তোমার পরিচিতি হয়ে দাঁড়িয়েছে খানিকটা, তাই তো? খানিকটা না পুরোটা? হ্যাঁ, মানে ওই আর কি, দিদি বলেই সবাই ডাকে। ছোটরাও দিদি বলে, বড়রাও দিদি বলে। বড়রাও দিদি বলে, মানে ওই আইডেন্টিটিটা হয়ে গেছে এত বছরে, হয়ে গেছি আর কি। একদম। কিন্তু ধরো তুমি সিনেমা করেছো একটা সময়, পরপর মানে ওড়িয়া, তামিল, তেলেগু, সব বাংলা, সব কিছুতে এত সিনেমা করেছো, এত দর্শকদের মনোরঞ্জন করেছো, তারপরে একদম টিভির পর্দায় সঞ্চালনায়, এবং সেটা বোধহয় জনপ্রিয়তা আরো খানিকটা বেশি দিল, আমি যদি খুব ভুল না করি। তো এই মানে এই জার্নিটাকে কিভাবে দেখো তুমি? দেখো, টিভিতে আসার তো ইচ্ছে ছিল না, আমার প্ল্যানও ছিল না কোনো। তো হঠাৎ করেই হয়ে গেল। তো বিকজ জি এর মানুষজন আমাকে একটুখানি রিকোয়েস্ট করলো। প্রথমে তো অ্যাকচুয়ালি আমি টিভিতে এসেছিলাম ডান্স বাংলা ডান্সের জাজমেন্ট করার জন্য। তো সেখান থেকে শুরু হয়েছিল। তো তারপরে সেখান থেকে দিদি নাম্বার 1-এর অফার আসে ফ্রম জি এর টিমের তরফ থেকে। তো তখন আই সেড, প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম যে না, টিভিতে এক্ষুনি যাবো না, এক্ষুনি করবো না। তো বাট দে ওয়ার ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য শো, সো ইট স্টার্টেড ফ্রম দেয়ার। আচ্ছা, এটা তুমি কোন সালের কথা বলছো? 2011। আর 10-এ আমি ডিভিডির যাচ্ছিলাম। তো 11 থেকে দিদি নাম্বার 1 শুরু হয়েছে আগস্ট থেকে। ওকে, কিন্তু তুমি মানে টিভিতে আসবে না সেই ডিসিশনটা কেন নিয়েছিলে? মানে আমার ইচ্ছে ছিল না, বিকজ তখন আমি তো ফুল ফ্লেজড হিরোইন ছিলাম, ছবিতেই কাজ করতাম। তো তখন আমার ইচ্ছে ছিল না টিভি করার। তো তখন টিভি এত পপুলারও ছিল না, মানে এখন যেরকম টিভি পপুলার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পপুলার, তখন অতটা টিভি ছিল যখন জাস্ট উঠছে টিভি আর কি। তো তখন আমাকে যখন বলা হলো, আই সেড, না করেছিলাম একটু, তারপরে আই সেড ওকে ঠিক আছে, লেটস সি করতে গিয়ে 14 ইয়ার্স হয়ে গেল। সো কি মনে হয় ডিসিশনটা ঠিক নিয়েছিলে? অফ কোর্স, ইটস আ লং জার্নি অ্যান্ড একটা এমন একটা শো, ইটস আ কাল্ট শো বলবো আমি, মানে আজ অব্দি এরকম ধরনের শো তো হয়নি। ডেফিনেটলি নয়। এরকম একটা গেম শো যেখানে বহু মানুষের সঙ্গে তুমি কথা বলো, তাদের কথা শোনো এবং নিজের কথাও বলো খানিকটা কখনো কখনো, এবং এত মানুষের এত গল্প শোনো এবং শোনাও, সব মিলিয়ে মানে একটা বলে না, কোনো একটা জিনিস খুব পরিপূর্ণ। শোটা দেখে তাই মনে হয় একটা পরিপূর্ণ শো। তো এই যে ধরো পরিচিতি দিয়েছে 14 বছরের একটা পরিচিতি, মাঝখানে দুবার, আমি যদি খুব ভুল না করি, একটু চেঞ্জেস এসছিল দিদি নাম্বার 1-এ কিছু সময়ের জন্য। কিন্তু যে দুজন এসছিলেন ওখানে, জুন মালিয়া এবং দেবশ্রী রয়, তারাও ভীষণ ভালো করছিলেন, কিন্তু কোথাও সাধারণ মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করলেন না। তোমার কি মনে হয় কেন? সেটা মনে হয় একটা শো চলতে চলতে একটা মানুষের সাথে একটা ফেস যেমন মানুষের চোখে অ্যাডজাস্টেড হয়ে যায়। দাদাগিরি সৌরভ গাঙ্গুলিকে ছাড়া ভাবা যায় না। দাদাগিরি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলি চেঞ্জ হবে না। তো সেরকম ব্যাপারটা কেবিসি অমিতাভ বচ্চনের জায়গায় শাহরুখও এসেছিল, সেটা হয়নি। তো যাই হোক, সেটা কি আর মানুষ ওই
একটা ফেস একটা শো এর সাথে অ্যাটাচড হয়ে যায়। আমার মনে হয় সেই জন্য হয়তো মানুষ ওই জায়গাটা রচনা ব্যানার্জিকে ছাড়া অন্য কোনো ফেস আসছে সেটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি সেইভাবে। আচ্ছা, মানে এটা তোমার পার্সোনাল, এটা আমার পার্সোনালি মনে হয়েছে আর কি। ওকে, কিন্তু মাঝখানে তুমি বিরতিটা নিয়েছিলে কেন? মানে সেটা কোনো এমনি পার্সোনাল রিজন না, এমনি জাস্ট বললে যে না করতে চাইছো না? ওরা ইট ওয়াজ আ জয়েন্ট ডিসিশন। ওকে, কারণ আমিও বলছিলাম যে আমি টানা 365 ডেজ কাজ করছি, ইট ইজ টু মাচ ফর মি। আমার ছেলেকেও সময় দিতে হবে, তো আমাকে একটুখানি ব্রেক দাও। তো ইট ওয়াজ আ ডিসকাশন উইথ দ্য জি পিপল, যে তখন ওরা বললো ঠিক আছে তাহলে আপনি 6 মাস ব্রেক নিন, 6 মাস আপনি একটুখানি ফ্যামিলিকে দেখুন, তারপর আবার জয়েন করুন। ওকে, সো বাট দুবার এটা করা হলো। দুবার করার পরে যখন ওরা বললো যে না দিদি এটা হবে না, তোমাকেই করতে হবে। সো ফ্রম 2014 এটা হয়েছিল। তো তারপর থেকে তো ইটস বিন 10 ইয়ার্স অলমোস্ট করছি আমি। তোমার কি মনে হয় কি পাসওয়ার্ড কি, মানে তোমার শোয়ে এত মানুষ যে আসছেন তোমাকে ভালোবাসছেন, ঠিক কোন জায়গাটায় কানেক্ট করছো? আমি দেখো মানুষ মনে হয় রিলেট করতে পারে বিকজ ওরা ওদের মনের কথা বলতে পারে আমার শোতে এসে, যেটা সচরাচর সব মানুষ সবার সাথে বলতে পারে না। তারা কমফোর্টেবল ফিল করে এসে বলতে, বা সেটা আনন্দের কথা হোক বা সেটা দুঃখের কথা হোক বা নিজের স্ট্রাগলের কথা হোক বা জীবনের এক্সিস্টেন্সের কথা হোক, হোয়াট এভার ইট ইজ। তো সেটা বলার হয়তো মহিলাদের এখনো সেই জায়গা নেই, সংসারে হয়তো সেই জায়গা এখনো পায় না যেখানে নিজের দুঃখ প্রকাশ করবে বা আনন্দের সেটাও শেয়ার করবে। দিদিনাম বাবার হচ্ছে সেই মঞ্চ যেখানে সে মানুষ সব কথা নিজের বলতে পারে এবং অ্যাডভাইসেসও পায়, এবং যখন ডিসকাশন হয়তো নাচের কথায় কথায় ডিসকাশনও হয়, তখন হয়তো দুটো ইন্সপায়ারিং কথা আমি বলে দিলাম, তখন সে সেটাতে মোটিভেটেড হলো, বা তার কথা শুনে অন্য দিদিরা মোটিভেটেড, বা অন্য দিদিদের কথা শুনে সে মোটিভেটেড হলো। তো এই 5 জন মিলে আমরা একটা ডিসকাশনের মধ্যে থাকি, একটা আনন্দের মধ্যে থাকি আর কি। রিলিফ, একটা 1 আওয়ারের এনজয়মেন্ট রিলিফ। আচ্ছা, এর জন্য প্রিপারেশন করতে হবে? তুমি প্রিপারেশন করো আগে থেকে? কোনো প্রিপারেশন থাকে নাকি ইনস্ট্যান্টলি? এগুলো ইনস্ট্যান্ট হয়, কারণ কে কি কথা বলবে ইউ ডোন্ট নো না। তারা কি কথা বলবে তারা তো রিহার্সাল করে না। তো রিহার্সাল করলে তো তারা মেকি হয়ে যাবে, ইট উইল বি আ ফেক শো। সবটাই ন্যাচারাল হয় যেটা হয় আর কি। মানে এইরকম শো এর আগে মানে তোমার তেমন ধরনের প্রিপারেশন থাকে না, আদার তোমার নিজের যে প্রিপারেশন শো এর জন্য, দ্যাটস ইট। আচ্ছা, এবার একটু ফিরে যাই তোমার পুরোনো ছোটবেলার দিকে, যেখানে তুমি ঝুমঝুম ব্যানার্জি ছিলে, তারপরে তুমি রচনা ব্যানার্জি হয়েছো। তো ঝুমঝুম ব্যানার্জি যখন ছিলে তখন কি স্বপ্ন ছিল, বড় হয়ে কি হবে? না, ইচ্ছে ছিল সবসময় অভিনেত্রী হওয়ার। আচ্ছা, সেটা কেন? মানে জানি না, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মাই মাইন্ড যে আমি অভিনেত্রী হব, ছবির জগতে থাকবো, অ্যাক্টিং করবো, সিনেমা করবো, এটাই ইচ্ছে ছিল। মানে তোমার ফ্যামিলি থেকেও ছিলেন যে? কেউ ছিলেন। ওকে। তো বাট আমার ইচ্ছে ছিল আর কি। তো সেখান থেকেই মিস বেঙ্গল হওয়া, মিস ক্যালকাটা হওয়া, এইসব তখন যখন এই বিউটি কন্টেস্টগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা, এবং সেখান থেকে উইনার হয়, তারপর ছবির জগতে আসা, ছবিতে অফার পাওয়া, এবং সেখান থেকে ছবির জগতে কাজ করা শুরু। ছোটবেলাতে এই সাপোর্টগুলো অনেকে হয় ফ্যামিলি থেকে, এই ফিল্ডে আসার জন্য অনেকে সাপোর্ট পান না, তুমি সেই সাপোর্টটা ছোটবেলা থেকেই পেয়েছিলে? বাবা প্রথমত খুব একটা ইন্টারেস্টেড ছিল না, মানে খুব একটা চাইনি আমি ইন্ডাস্ট্রিতে আসি। বাট তারপরে যখন দেখলো যে না ও চাইছে, মানে আমার ইচ্ছে, আমি এটাই করতে চাই, এবং উইনার হলাম, মিস ক্যালকাটা হলাম 94-এ, তখন বললো যে ঠিক আছে, যখন মেয়ের এটাতেই ইন্টারেস্ট, তাহলে লেটস সাপোর্ট হার। বাবারই মেইন সাপোর্ট ছিল, বাবার হাত ধরেই এই জার্নি পুরো। একদম। আমি নোট করছিলাম যে 1990-তে তুমি মিস বেঙ্গল উইনার। 94 যত কন্টেস্ট আমি সব 93। মিস ক্যালকাটা কবে হলে? 94। আচ্ছা, পরপর সব। আর মিস ইন্ডিয়া কন্টেস্টে মিস ইন্ডিয়া না, মিস বেঙ্গল, মিস ক্যালকাটা, মিস রেড ক্রস কুইন, সব ওই একই বছরে সব। কিন্তু মিস ইন্ডিয়া কন্টেস্টে গেছিলে বোধহয়? হ্যাঁ, গেছিলে। মিস ফেমিনা মিস ক্যালকাটা হয়েছিল। ফেমিনা মিস ক্যালকাটা হলে ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন বম্বে, তো তখন আমি গেছি। তো সেই এক্সপিরিয়েন্সটা বলো, প্রথম যেখানে মধু সাপড়ে ছিলেন। মধু সাপড়ে হয়েছিল। হ্যাঁ। তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, বম্বের মাটিতে প্রথমবার। ওটাও একটা অন্যরা, তখন তার এরকম এত মডার্নাইজড হয়নি কন্টেস্ট সব, তখন একটু অন্য ধরনের হতো আর কি। এখন অনেক বেশি ফ্ল্যামবয়েন্ট হয়ে গেছে পুরো ব্যাপারটা। তো এখন তখন ওরকম ছিল না, তখন অনেক সিম্পল ছিল। তখন শাড়ি পরে ওয়াক করতো সবাই, ঘাগড়া চুলি পরে ওয়াক করতো, তখন সুইমিং কস্টিউম রাউন্ডও ছিল না, কিছুই ছিল না তখন। যাই হোক, তো ফেমিনা মিস ক্যালকাটা হওয়ার পর বম্বেতে গেলাম, তারপর ওখান থেকে তারপর যখন ফিরে এলাম, ফিরে আসার পরে অ্যাজ ইউজুয়াল বাংলা ছবির অফার আসলো, এবং সেখান থেকে প্রথম কি অফার পেয়েছিলে? দান প্রতিদান, সুখেন দাস। তো সেখান থেকে কি তোমার নামের পরিবর্তন? সেখান থেকে নামের পরিবর্তন। উনি বললেন যে ঝুমঝুম নামটা কিরকম একটা লাগছে, তো
নাম চেঞ্জ করা হোক, তো সেখান থেকে রচনা। মানে এটা এখন হয় অনেকে নাম চেঞ্জ করেন, নামের লেটারগুলো চেঞ্জ করেন, যে নিউমেরোলজিক্যাল কোনো ব্যাপার এখন করে, হ্যাঁ, কিন্তু তখন কি সেরকম ছিল না, এটা এমনি তখন জাস্ট নামটা পরিবর্তন চেয়েছিল, যে ঝুমঝুম নামটা ভালো লাগবে না হিরোইন, তো রচনা। দান প্রতিদান দিয়ে শুরু করলে এবং তারপরে বেশ কয়েকটা সিনেমা এখানে করার পর তুমি পাড়ি দিলে উড়িষ্যায়। একদম। তো এই ডিসিশনটা কেন নিয়েছিলে যে বাংলায় আসলো? এখানে যখন আমি কাজ করছি তখন আমার উড়িষ্যা থেকে অফার আসলো, তাহলে ঠিক আছে কাজ তো করতেই হবে, ওখানেও যাই। এবার ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানকার রোলস অনেক বেটার হচ্ছে, ওখানকার সেট আপ অনেক বেটার ছিল, ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ডিফারেন্ট ছিল, ওখানকার মানুষজনের সাথে আমার খুব ভালো রকম রিলেশনশিপ হয়ে গেল, সবাই ভীষণ কর্ডিয়াল, ভীষণ ভালো। তো ওই করতে করতে ব্যাস ওখানে ফুল ফ্লেজেড কাজ, সেখান থেকে সাউথে যাওয়া, সেখানে সাউথের কাজ শুরু করা, তারপরে কলকাতা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মানে তখন কলকাতা থেকে অফার তো প্রচুর আসতো। না, আমি জাস্ট বন্ধ করে দিলাম, বিকজ অফার আসাটাই বন্ধ, সবাই জেনে গেল যে রচনা এখানে থাকে। আচ্ছা, আমি সাউথেই থাকতাম, মেইনলি হায়দ্রাবাদে থাকতাম, তারপরে তোমার উড়িষ্যায় থাকতাম, সব জায়গায় থেকে ওখানেই কাজ করতাম। তারপরে I came back in 2000। মানে সেই ডিসিশনটা কেন হঠাৎ করে? বিকজ ওখানে অনেকদিন কাজ করছি, বাবা মাকে নিয়ে ওখানে চলে গেছিলাম, বাবা মার পক্ষে অতদিন ধরে বাইরে থাকা, হোটেলে থেকে থেকে পসিবল হচ্ছিল না। আমারও একটা সময় হোমসিক লাগছিল যে কতদিন হয়ে গেল বাইরে রয়েছে, এবার কলকাতায় কাজ করবো, তো সেরকম ভাবে আর কি। তো দেয়ার আই ডিসাইডেড কি এবার কলকাতায় ব্যাক করো। ওকে, এটা তুমি কোন সালের কথা বলছো? 2001। 2001 এ 2001 আমি ফিরে এলাম। ওকে, ব্যাক করে তারপরে আবার বেশ কয়েকটা তোমার খুব 2005 অবধি টানা কাজ করছি, তারপরে বিরতি একটা, তারপরে বেশ অনেক দিনের বিরতি। সেই বিরতিটা কি পারিবারিক কোনো কারণে? না, 2005 তোমার বিয়েই হয়ে গেল নভেম্বরে, তারপরেও একটা দুটো ছবি করেছি। 2007 আমি মা হলাম, ছেলে হলো, তখন ইট ওয়াজ আ ডিসিশন দ্যাট আই উইল নট ওয়ার্ক। আচ্ছা, মানে বাচ্চাকে সময় দেওয়ার জন্য একদম ইট ওয়াজ মাই উইশ কি আমি ছেলেকে বড় হতে দেখবো, আমার ছবি করার দরকার নেই, অনেক কাজ করেছি। আচ্ছা, সো ফ্রম 2007 আই স্টপড ওয়ার্কিং। আর তারপর 2010 জি আমার কাছে এলো। ওকে, তখন আমি সেটাই ভেবেছিলাম যে আমি আবার যদি করি সিনেমাই করবো, ওয়াই টিভি, ওইটাই আমি বলেছি, টিভিতে আসবো কেন, যদি কাজই করতে, ছেলেকে রেখে যখন কাজ করতে যাব, সেই ছেলেকে ছেড়ে স্যাক্রিফাইস করতে ছবিতেই করবো। বাট দে ওয়ার ভেরি রিজিড, না আমায় করতেই হবে, সো দে ওয়ার ভেরি কনফিডেন্ট অ্যান্ড ইট ওয়াজ মাই ওয়াইজ ডিসিশন। ইয়েস, ওকে। একদম। কিন্তু তারপরে আর সিনেমা করনি কেন? সিনেমার অফার তো নিশ্চয়ই দিদি নাম্বার ওয়ান করতে করতে যে সময়টা আমার দিদি নাম্বার ওয়ানকে দিতে হতো, সেই সময় রাদার এখনো দিতে হয়, তারপরে ছেলেকে নেগলেক্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাহলে আর ছেলে আমাকে পেতোই না। দিদি নাম্বার ওয়ান আর সিনেমা যদি করতাম তাহলে বাই বাড়ি হয়ে যেত আর কি। ওকে, তো সেই জন্য আমার পক্ষে সম্ভব ছিল না। তো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং টু গেট সামথিং। একদম, মানে তোমার কাছে প্রায়োরিটি ছিল তোমার ছেলে। আমার কাছে প্রায়োরিটি ছিল আমার ছেলে, তার সাথে সাথে যেহেতু কাজও দরকার, 3 নাম্বার ওয়ানও করলাম, অর্থ উপার্জন হলো, নাম হলো, যশ হলো, সবকিছুই হলো, প্লাস ছেলেকেও সময় দিতে পারলাম, বোধ। একদম, এখন ছেলে তো বড় হয়ে গেছে, এখন তো ছেলে বাইরে থাকে, তো এখন তোমার কাছে অনেক সময়। এখন আমার কাছে অনেক সময়, সেই সময়টা এখন পলিটিক্স হয়ে গেছে। পলিটিক্সের কথা সিনেমা হচ্ছে, মানে সিনেমা হচ্ছে না এখন, কি সিনেমার অফার আসছে, করছো না নাকি? এখন অনেকে জিজ্ঞেস করে যে করবো কিনা, কাজ করতে চাই কিনা, বাট ইট ইজ মাই ডিসিশন দ্যাট আই ওয়ান্ট টু ডু এনিমোর। তার মানে সিনেমায় আর দেখতে পাওয়া যাচ্ছে না রচনা ব্যানার্জিকে। ওকে, মানে ইন ফিউচার ডিসিশন চেঞ্জও হতে পারে যদি সেরকম ধরো আর সাংঘাতিক এমন কিছু রোল পেলাম যেটা মনে হলো যে না, সবকিছু ছেড়ে কাজ করবো এবার, কিন্তু এখন সেই সময়টা আর এখন নেই। হয়তো পলিটিক্স না হলে করতে পারতাম, কারণ ছেলে এখন বাইরে থাকে, সেই টাইমটা আমার এখন আমার কনস্টিটুয়েন্সি হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে, সময় নেই এখন আর। মানে এরকম যদি কোনো অফার পাও, মানে যেটা নিয়ে তুমি করতেই চাইবে, সেরকম কোনো ড্রিম রোল রয়েছে তোমার মানে মাথায়? এখনো সেরকম এখন আর ভাবি না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। যদি এখন সেরকম ধরনের এমন কিছু রোল রয়েছে, অথবা একটা রোল একটা কিছু, তখন ভাববো যে হ্যাঁ ঠিক আছে, বাট সেরকম এখনো ভাবো না? এখনো ভাবি। আচ্ছা, এবারে একটু আসি তোমার পলিটিক্সের কথায়। পলিটিক্সে যখন তুমি এলে, এমন একটা জায়গা থেকে তোমাকে দাঁড়াতে হলো যেখানে তোমার অপোজিশনে যে রয়েছে সে তোমারই ফিল্ডের। হ্যাঁ, তো তার সঙ্গে যখন তুমি কন্টেস্টে একটা জায়গা থেকে কন্টেস্ট করছো, তো সে সময়ে একটা
দারুণ কন্টেস্ট হলো, অনেক আলোচনা হলো, অনেক লেখালেখি হলো, অনেক ট্রোলড হলে তুমি সেই সময় হয়ে তারপর সেখানে জয়লাভ। কি রসায়নটা ছিল যেখানে মানে তুমি সেটা খুব ইজিলি ওখান থেকে পার করে জিতে গেলে? না দেখো, রসায়ন আমি কিছু অ্যাপ্লাই করিনি। আমার মনে হয় আমার নাম, খ্যাতি, মানুষের ভালোবাসাই আমাকে জিতিয়েছে। মানুষের আমার উপরে বিশ্বাস, আস্থা আর ভালোবাসা। ভালোবাসাটা আগে ছিল, কারণ আমি রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1, সেটার জন্য মানুষের ভালোবাসাটা আগে থেকেই ছিল। তারপরে যখন তারা দেখলো যে দিদি যদি আমাদের কাছে আসে, দিদি হয়তো আমাদের মনের কথা বুঝবে, বা দিদির সাথে আমরা হয়তো রিলেট করতে পারবো, বা দিদিকে আমাদের প্রয়োজনের কথাগুলো বলতে পারবো, সেই হিসেবে মানুষ ভরসা করেছেন, সেই হিসেবে ভোটটা দিয়েছেন। আর সেটা চেষ্টা করছি যতটা মানুষের মন রাখতে পারি, সেই কাজে এখন নিযুক্ত প্রাণ। তোমার এলাকাতে কি কি সমস্যা রয়েছে যেগুলো তুমি হাইলাইট করতে যখন সংসদে যাও তখন তুমি সেখানে তুলে ধরার চেষ্টা করেছো বারবার, বা আগামী দিনেও করবে, সেরকম কি কি সমস্যা রয়েছে? প্রচুর সমস্যা। 7টা কনস্টিটুয়েন্সি, তোমার একটা স্টেটের মধ্যে এতগুলো রাজ্য, প্রত্যেকটা রাজ্যের কিছু না কিছু, এতগুলো সব শহর, এতগুলো গ্রামাঞ্চল, তো সব কিছুর মধ্যেই তোমাকে কিছু না কিছু প্রবলেমস থাকবে। প্রবলেমস প্রচুর আছে। বলাগড় ভাঙন একটা বিশাল বড় গঙ্গার ভাঙন, সেটা শুধু হুগলিতে নয়, সেটা তো সেই তোমার মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে, পুরো বেল্ট ধরে ভাঙন হচ্ছে। সেটা রোধ হওয়া ভীষণ দরকার, যেখানে সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া সেটা সম্ভব নয়, সেটা স্টেটের পক্ষে পসিবল না, কারণ অর্থ সাপেক্ষ ব্যাপার সেটা। সেখানে যদি সেন্ট্রাল আমাদের ফান্ড না অ্যালট করে, আমরা কোনোদিনও সেই কাজটা করতে পারবো না। এটা মানুষকে বোঝানোটা খুব টাফ। মানুষ ভাবে যে দিদি এসছে, আমাদের রচনা দিয়ে এখন সাংসদ, তিনি হয়তো আবার ভাঙন রোধ করে দেবেন, কিন্তু এটা ইট ইজ নট আ ইজি টাস্ক। হাজার হাজার কোটি টাকার কাজ, এবং সেটা সেন্ট্রাল যদি হস্তক্ষেপ না করে, সেন্ট্রাল যদি এটা না বোঝে যে এখানে লক্ষ লক্ষ মানুষের বাড়ি ধুয়ে মুছে চলে যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, সেটা আমরা লড়তে পারি, আমরা বলতে পারি, আমরা চিঠি লিখতে পারি। রাজ্যের পক্ষে সেটা সম্ভব না। রাজ্যের কাছে সে ফান্ড নেই যে এতটা বেল্টকে ঠিক করা, গঙ্গার ভাঙন। এটা একটা বিশাল মেজর একটা কাজ। তাছাড়া তো ধরো প্রচুর ছোট ছোট কাজ থাকে, স্কুলের রক্ষণাবেক্ষণ, স্কুলকে ভালো রাখা, যাতে স্কুল বাচ্চারা ভালো করে পড়াশোনা করতে পারে। আমি স্বাস্থ্য শিক্ষার দিকে একটু বেশি জোর দিই। ওকে, আছে তো প্রচুর কাজ, কিন্তু সব করা সম্ভব হয় না একটা টার্মের মধ্যে। ওইটুকু টাকায়, যেটুকু টাকা বরাদ্দ এমপিদের জন্য, সেটুকু টাকায় কি বলবো, আর যাই হোক, যতটুকু সম্ভব ততটুকুই করা যায় আর কি। তার মধ্যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হয় যে কোনগুলো করলে মানুষ আগে উপকৃত হবে। মানুষের অনেক কিছু চাই, অনেক চাহিদা থাকে, তাদের সবারই অসুবিধার মধ্যে সবাই চলে, প্রচুর চাহিদা থাকে। কিন্তু আমি জোর দিই মেইনলি স্কুলের পরিকাঠামো আর হসপিটালস, স্বাস্থ্য নিয়ে ইকুইপমেন্টস যদি দিতে হয়, বা হসপিটালের কিছু কাজ যদি করা যেতে পারে, সেগুলো নিয়ে মেইনলি আমি ফোকাস করি। প্লাস তাছাড়া তো অন্যান্য কাজ আছে, অন্যান্য তো অনেক কিছুই থাকে, অনেকের অনেক সময় প্রবলেমস থাকে, সেগুলো নিয়ে এসে বলে, সেগুলো করতে হয়। কিভাবে কানেক্ট থাকো ওদের সঙ্গে? ওখানকার মানুষজনের কথা বলতে হয়। অফিসে যাই, আমার অফিস আছে ওখানে, অফিস করা হয়েছে, সে অফিসে বসি, সেখানে মানুষ আসে। প্লাস অঞ্চলে অঞ্চলে ভিজিট করতে হয়, জিজ্ঞেস করতে হয় কি প্রয়োজন, কি দরকার আপনার, তারা চিঠি লিখে পাঠায়, সেই অনুযায়ী কাজ হয়। মানে ফুল টাইম একটা প্রফেশন। ফুল টাইম প্রফেশন। সিনেমার কথা আর ভাবতেই পারি না ওই জন্য। একদম, মানে ওখানকার মানুষজন এখন তোমার উপরে ভরসা করছে, আস্থা রাখতে পারছে, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। জায়গাটা চেষ্টা করছি করার, মানুষের জন্য কাজ করে এসছি যখন একটা কাজে, সবসময় আমি মনে করি যে কাজটায় তুমি করবে, সেই কাজটা সবসময় 100 ভাগ দেওয়া উচিত। তা না হলে ফাঁকিবাজি কাজ করলে তাহলে সেই কাজটা করা উচিত। একদম। তো যখন এই কাজটা এসেছি, যদি না আসতাম আলাদা কথা ছিল। কখনো ভাবিনি রাজনীতির মানুষ নই আমি, আমার ফ্যামিলি রাজনীতির নয়, আমার ব্যাকগ্রাউন্ড রাজনীতির নয়, আমি রাজনীতির ব্যাপারে কিছুই জানতাম না, কিছুই জানি না, এখনো অনেক কিছু জানি না। কিন্তু যখন এসেছি তখন তো আমাকে ভালো কাজ করতে হবে, একদম। তো মানুষ আস্থা হারিয়ে ফেলে। ঠিক, কিন্তু রাজনীতিতে আসার ডিসিশনটা কিভাবে নিলে? মানে হঠাৎ করে তো নয় নাকি? না, একদমই নয়। মানে কোশ্মিনকালে কখনো ভাবিনি রাজনীতিতে আসবো, কিন্তু এমন একজন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এমন একজন মানুষ যে তাকে না বলা বড় কঠিন। আচ্ছা, অফারটা কিভাবে এসেছিল? উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আচ্ছা। এবং উনি আমাকে বললেন যে তোমাকে রাজনীতিতে আসতে হবে, তোমাকে আমাদের পাশে থাকতে হবে। এরকম ভাবে বলেনি যে আসতে হবে, উনি বলেছেন আমাদের পাশে থাকতে হবে। তখন আমি বলছিলাম দিদি আমি বুঝবো না, আমি জানি না এই ব্যাপারটা, আমার পক্ষে হয়তো পসিবল হবে না। দিদি বললো না, তোমাকে আমরা বুঝিয়ে নেবো,
তুমি দিদি নাম্বার 1 করো, এত মানুষের কষ্ট বোঝো, দুঃখ বোঝো, এত বছর ধরে শুনছো, তা তুমি মাঠে নেমে করতে পারবে না? যাই হোক, দিদির কথায় ভরসা করে দিদিও আমার উপর আস্থা রেখেছেন, সেই ভেবে রাজনীতিতে আসলাম আর কি। আচ্ছা, এখনো পর্যন্ত তো ওনার কাছ থেকে প্রচুর উপদেশ পেয়েছো, সব থেকে বেস্ট উপদেশ কি পেয়েছো এই রাজনীতিতে এসে কাজ করতে গিয়ে? দেখো, সবসময় তো উনি আমাদেরকে ডেকে উপদেশ দেন না। উনি যখন কারোর সাথে কথা বলেন, উনি একবার কথা বলেন, যেটাই ওনার জন্য আমাদের জন্য অনেক, যে উনি বুঝিয়ে দিচ্ছেন যে উনি কি চান। উনি এটাই চান যে মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থাকবে। এটা ওনার একটাই কথা, যেটা উনি সব এমপিদেরকে বলেন, শুধু সাংসদ নয়, দলীয় সব মানুষদেরকে উনি একটাই বার্তা দিয়ে পাঠান যে মানুষের জন্য কাজ করো, মানুষের কথা ভেবে কাজ করো, মানুষ যেন ভালো থাকে। আর দ্যাট ইজ দ্য অনলি রিজন ওয়াই আই রেসপেক্ট দ্যাট লেডি, ওয়াই আই লাভ দ্যাট পার্সন। এবং সেটা আমার পলিটিক্স আসার জন্য নয়, তার অনেক আগে থেকেই আমি, কারণ টিভিতে আমি যখন ছোট ছিলাম, যখন আমি বড় হয়েছি, ধীরে ধীরে যখন বড় হয়েছি, দিদির স্ট্রাগল তো আজকের নয়। দিদির স্ট্রাগল 60 বছরের পুরনো স্ট্রাগল, 15 বছরের, 50 বছরের পুরনো। দিদি যখন 15 বছর বয়স, তখন থেকে দিদি স্ট্রাগল করে যাচ্ছে। তো 50-55 বছরের দিদির স্ট্রাগল। তো তুমি যদি সেই সময় যদি তুমি টিভি দেখো, আজকের প্রজন্ম হয়তো সেটা বুঝতে পারছে না বা বোঝে না যে দিদির স্ট্রাগলের সেই সব ছবি ক্লিপিংস বা তখনকার ইন্টারভিউজ বা তখনকার যখন আগেকার দিনে টিভিতে যখন দেখাতো, তখন যখন আমরা বসে টিভি দেখতাম ঘরে বসে, তখন থেকে তো দিদিকে দেখে এসছি। সেই যুদ্ধ, সেই লড়াই, রাইটার্সের সামনের মারামারি, দিদিকে মেরে দেওয়া, দিদিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া, সেই সবগুলো আমি তখন তো ছোট, সেগুলো সব দেখে বড় হয়েছি। তো একজন নারী হিসেবে, মহিলা হিসেবে যখন তাকে দেখে বড় হয়েছি, যে একটা মানুষ একা, একজন মহিলা এইরকমভাবে লড়াই করে একটা জায়গা তৈরি করে, একটা দল তৈরি করে, যার নাম তৃণমূল কংগ্রেস, তার সামনে নতমস্তক হওয়াটাই আমাদের উচিত। একদম। তার দিকে আঙ্গুল তোলে যারা, তার দিকে কাদা ছুঁড়ে যারা, তারা জানে না সেই কাদাটা নিজেদের গায়ে এসে পড়ে। সেই জন্যে আমি সবসময় মনে করি, আমি কখনো কারোর সম্বন্ধে কোনোদিনও কখনো কুমন্তব্য করা বা কাউকে ছোট করে কথা বলা, সে আমার প্রতিপক্ষ গ্রুপ হোক বা সে যেই হোক না কেন, কখনো নয়। আমি কখনো কারোর সাথে ওইভাবে কাউকে ওই চোখে দেখিও না, ওইভাবে কথাও বলি না। কারণ আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষ ইজ রেসপেক্টেবল, প্রত্যেকটা মানুষের নিজস্ব কোয়ালিটি নিয়ে তারা পৃথিবীতে জন্ম নেয় এবং তারা সেইভাবেই রাজনীতির পদও বেছে নিয়েছেন, সেইভাবেই তারা জীবনে এগিয়ে যাচ্ছেন। হতে পারে তারা অপোনেন্ট পার্টি, কিন্তু কোনো মানুষের সেই জায়গাটা তৈরি করা উচিত নয় যে আমি অপর মানুষকে ছোট করে বড় হব। একদম। তুমি অপর মানুষকে ছোট করে কোনো দিন বড় হতে পারবে না, হতে পারো না। এটা আমাদের জীবনের মূল কথা একটা, যে তুমি নিজেকে বড় করো, তবেই তুমি বড় হতে পারবে। এটা একটা প্রবাদ বাক্য রয়েছে। একদম। তুমি অপর মানুষকে গালি দিচ্ছ, অপর মানুষকে নোংরা কথা বলছো, একজন মহিলাকে নিয়ে বলছো, মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমরা কথা বলছো, তোমরা তো নিজেদের পরিচয় দিচ্ছ সেভাবে। ঠিক। তোমরা তাহলে কি, তোমাদের শিক্ষাগত তাহলে কি শিক্ষা অর্জন করেছো যে তোমরা একটা মহিলার সম্বন্ধে এরকম ধরনের কথাবার্তা বলো বা তাকে ছোট করে দেখো? তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি, যেটার জন্য আমি কথাটা বললাম তোমাকে, আমি সেই দিদিকে, আমি সেই জন্যে আমি রাজনীতিতে 1 বছর এসেছি, 1 বছরে আমি তোমায় কথাগুলো বলছি না। ছোট থেকে যখন বড় হয়েছি, যখন আমার জ্ঞান হয়েছে রীতিমতো, যখন আমি স্কুল কলেজে পড়ি, তখন থেকে আমি টিভিতে দেখেছি দিদিকে এরকমভাবে। তো সেই সময় থেকে আমি সেই মানুষটিকে প্রচণ্ড রেসপেক্ট করি, এবং সে রেসপেক্টটা এই জন্যে কারণ যে তিনি একজন নারী, প্রথমত তিনি একজন মহিলাদের প্রতি আমাদের আলাদা শ্রদ্ধা সবসময় থাকে। আর সে যদি এরকম কাজের মানুষ হয় একজন, আর সে এইরকমভাবে একজন দলকে লড়াই করে একা একজন মহিলা পুরো দলকে তৈরি করেছেন, সেই মহিলার প্রতি তো রেসপেক্ট থাকা উচিত। হতে পারে আমরা অপমান পার্টি, হতে পারে আমরা অন্য দলকে বিশ্বাস করি, আমরা অন্য দলের হয়ে কাজ করছি, তার মানে এই নয় যে আমি অপর দলের মানুষকে একদম হেয় করে ছোট করে দেখবো। আমরা তো বলছি না, আমাদের মধ্যেও বিভাজন আছে, আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছেন যারা একটুখানি রেগে যান বা কথা বলেন, হতে পারে, সব মানুষ একরকম হন না। কিন্তু আলটিমেটলি আমরা সবাই
তৃণমূল কংগ্রেসের লোক, আমরা সবাই দলের কর্মী। আর দলের কর্মীদের এই বার্তাই সবসময় থাকা উচিত যে আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরকে সবসময় শ্রদ্ধা করে সম্মান করে চলবো। একদম তাই।